পৃথিবীতে আজ যত সংকট তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারীরা, হোক তা পরিবেশগত সংকট কিংবা রাজনৈতিক বা সামাজিক দুর্যোগই হোক না কেন। অথচ এই সংকটের সমাধান হাতে নারীরা ঠিকই এগিয়ে আসেন। ইকো বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সঙ্গে সাইমা ওয়াহাব। আমাদের আজকের বিষয় নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে। বরিশালের হাটখোলা বস্তির নারী স্কোয়াডের কথা শুনেছেন? তারা কি না করছেন। তাদের কাজের একটা বড় অংশ হচ্ছে জলবায়ু সচেতনতা তৈরি করা। তাদের এই কাজের কর্মকাণ্ড বস্তিতেই নয়, বস্তির বাইরেও আগ্রহ তৈরি করছে। শুধু তাই নয়, পুরুষরাও এগিয়ে আসছেন। কীর্তনখোলা নদীর পাড়ে বরিশালের হাটখোলা বস্তি। বাইরের সহায়তার আশায় বসে না থেকে এখানকার নারীরাই নেমে পড়েছেন নিজেদের সার্বিক অবস্থার উন্নতি ঘটাতে। আজ রেখা বেগম তার সহকর্মীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বস্তির নানা ঘরে। তীব্র গরম থেকে রক্ষা পেতে সচেতন করছেন বস্তিবাসীকে। এই বাচ্চার তোমার এই মুরব্বি তার সমস্যা হইতেছে। তোমার কি সমস্যা? অ্যালার্জি, এরপর চুল কয়, অস্থির অস্থির লাগে, বমি বমি ভাব হয়, এক শরীর ঘামায়, কালকাল গোসল করা লাগে, গা পোষা লাগে, কোনো কিছু খাবার খাইতে পারি না। এই যে গন্ধ আইতেছে, তোমরা এই জায়গায় পরিষ্কার রাখো না। এই গন্ধ আইতে মাছি পড়লে খাওয়াই পরে যাই খাবার তাই ডায়রিয়া হয়েতে। গরমে তো এমনি অসুস্থ, আরো অসুস্থ হয়ে পড়বা তোমরা। গ্লুকোজ খাবা, এরপর ডাবের পানি খাবা, আর বাচ্চা ঘামাইলে জামা পাল্টাই গা পোছাই দেবা। তীব্র গরমে অতিষ্ঠ বাংলাদেশ। 29 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেশটিতে। এত দীর্ঘ সময় ধরে চলা তাপদাহ বহুদিন দেখেনি বাংলাদেশ। তাপদাহে সবচেয়ে বেশি সংকটে পড়ছেন নিম্নজীবী মানুষ। বিদ্যুৎ জলের সংকট তো আছেই, রয়েছে নানা সচেতনতার অভাবও। এই অভাব দূর করতে 2018 সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং ব্রিটিশ রেড ক্রসের যৌথ উদ্যোগে বরিশালে হাটখোলায় গড়ে ওঠে নারী দল। বিভিন্ন দুর্যোগে নারীরাই হন সবচেয়ে বড় ভুক্তভোগী। তাই তাদেরকেই অগ্রভাগে রেখে নিজেদের নানা সংকটে নিজেদেরই সমাধানের চেষ্টা করছেন তারা। এই কক্ষটিতে নারী দলের নিয়মিত বৈঠকে এসেছেন এলাকার নানা অংশ থেকে আসা নারীরা। নারী দলের প্রধান 3 সন্তানের মা জ্যোৎস্না বেগম। মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারি। এই গরমে কিন্তু প্রত্যেকটা প্রায় ঘরেই দেখছি ডায়রিয়ার লক্ষণটা বেশি, দস্তবমির লক্ষণটা বেশি। কারণ এই গরমে কিন্তু সকলের সতর্ক থাকা দরকার। যে খাবারগুলো খাওয়া দরকার না সেইগুলো খাইতে বর্জন করতে হবে, নিষেধ করতে হবে। কারণ গরমে বাসি পচা খাবার খাওয়া যাবে না, এবং বাসার যে আঙিনাগুলো আছে পরিষ্কার রাখতে হবে। এবং এই যে আমাদের সাবমার্সিবল পাম্প, নলকূপের পানি, এইটা কিন্তু পান করতে হবে। এই যে টাইম কলের পানি কিন্তু খাওয়া যাবে না, কারণ এগুলো খাইলে এগুলো কি ব্যাকটেরিয়া ছড়ায়। আমরা নারী দলে অনেক কিছুই জানি। আমরা যদি আমরা জানাইতে পারি যে হিটস্ট্রোক হইলে কি করা যায়, ওনার দূরত্ব ঠান্ডা জায়গায় নিতে হইবে, যদি মনে করেন বেশি খারাপ দেখি হসপিটাল নিতে হইবে, এগুলো তো সবাই জানে না। তো আমরা নারী দলে তো অনেক কিছু ট্রেনিং পাইছি, মানে অনেক কিছু জানি। আমরা ওনাদেরকে সাথে সাথে করে বুদ্ধিটা পরামর্শটা দেই, তাইলে ওনারা মনে করেন ভালো হইবে, সুস্থ হইবে। এবং আমরা এই গরমের ভিতরে যতদূর সম্ভব খোলা মাঠে, খোলা জায়গায়, মাঠে যারা কাজ করে তাদেরকে সচেতন করতে হবে যে বেশি টাইম যাতে মাঠে কাজ না করে, শর্ট টাইম করে একটু জিরিয়ে তারপর আবার জানি মাঠে যায়। হাটখোলা বস্তিরই ছোট্ট একটি কক্ষে স্বামী সন্তান সহ বাস করেন নারী দলের সদস্য রেখা। শুরুতে নারীদের বাইরে যাওয়া এবং কাজ করার ব্যাপারে পরিবার এবং সমাজ থেকে নানা বাধা এসেছিল, কিন্তু তাদের কাজের সুফল পাওয়ার পর এখন পুরুষরাও এর গুরুত্ব বুঝতে শুরু করেছেন। সংগঠনের অর্থ সহায়তায় নানা ধরনের ব্যবসা শুরু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন বস্তির নারীরা। স্বামী আগে বাধা দিতে, না ওই জায়গায় যাওয়া লাগবে না, ওই জায়গায় বসবা না, ওই জায়গায় যাবা না, ওই জায়গায় ভালো না। তারপর বুঝাইছি যে না ভালো না, 5 জায়গায় যাইলে 5টা কথা শোনা যায়, এই সংসারেরও উন্নতি হয়। তারপর কইছে যাও, যাই। এখন আর বাধা দেয়, এখন নিজেই পাঠায় বা নিজে আগ্রহীও দিয়ে। এখন আগের থেকে অনেক সুখ বাড়ছে, এখন অনেক শান্তিতেও। কারণ এখন 2 জনে ইনকাম করি, আগে তো সে একলা করছে, তার এখন আমরা 2 জনে করি। কারণ পড়াশোনা বাচ্চা গো, এটা আমি খরচ দিতে পারতে আছি, বা এক জায়গায় একটা টাকা লাগলে আমি দিতে পারতে আছি, স্বামীর আশায় থাকা লাগে না। তো স্বামী এখন তো আরো ভালো হয়েছে। এক সময় হাটখোলা বস্তিতে ছিল পানির অভাব। সুপেয় পানির জন্য যেতে হতো দূর দূরান্ত। কিন্তু এখন নারী দলের কর্মতৎপরতায় সেই সংকট দূর হয়েছে।
বস্তিবাসীর মিটেছে পানির সংকট, কিন্তু জীবনমান উন্নত করার জন্য এখনও অনেক দূর যাওয়া বাকি। অবশ্য সবাই মিলে কাজ করলে সেটা সম্ভব বলে মনে করেন জ্যোৎস্না। নারী দলের কাজ এরই মধ্যে বস্তির বাইরেও সাড়া ফেলেছে। একটা প্রবাদ আছে, নিজের খাইয়া পরের মোস্তারানো। এলাকায় একটা ভালো কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কাজটা সফলতা ভালো লাগে। বেনিফিটটাই হচ্ছে যে আমাদের এখানে একটা রাস্তা হবে, একটা ড্রেন হবে। এই যে আমাদের কলটা হয়েছে, এখানে প্রায় 20-25 জন ফ্যামিলি পানি খেতে পারতেছে। এরপর বাহিরেরও অনেক মানুষ, এই বাইরে একটা লাইন দিয়ে দিছি, এখান থেকে অনেক মানুষ পানি খায়, খাইয়ে দোয়া দেয়, হ্যাঁ, আবার উপকার হয়। এটাই শান্তি, আর এটাই হচ্ছে যে আমাদের বেনিফিট। ঘূর্ণিঝড়, বন্যা, তাপদাহ, নানা দুর্যোগে নিয়মিত আক্রান্ত হয় বরিশাল। দুর্যোগ ঠেকানো না গেলেও যত দ্রুত আরও বেশি মানুষকে সচেতন করে তোলা যাবে, তত এইসব দুর্যোগে কমে আসবে মানবিক ক্ষতির পরিমাণ। এই আশা নিয়ে নারী দলের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিতে চান জ্যোৎস্না ও রেখার মতো নারীরা। প্রচণ্ড গরমে নাকাল শুধু বাংলাদেশের মানুষই নয়, ভুগছে পুরো বিশ্ব। যেমন আফ্রিকার কথাই ধরুন, সেখানে কোনো কোনো এলাকায় তো বাস করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় নগরগুলোকে কিভাবে বাসযোগ্য করে তোলা যায় তা পরিকল্পনার জন্য সিয়েরা লিওনে আছেন একজন হিট অফিসার। ঢাকার হিট অফিসারের কথা তো নিশ্চয়ই শুনেছেন। চলুন দেখে আসা যাক আফ্রিকার প্রথম হিট অফিসার কি করছেন। আমার কাজ হলো নগর ও এলাকা পর্যায়ের নেতাদের নিয়ে ফ্রি টাউনের গরম মোকাবেলায় কি করা উচিত তা বের করা। বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা মানুষেরা কেমন করে এই গরম ও বাড়তি তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তা দেখা। ফ্রি টাউনে 40 ডিগ্রি তাপমাত্রা নিয়মিত ঘটনা। অনেক বছর ধরেই পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানীতে গরম বাড়ছে। ইউজেনিয়া কার্গবোর কাজ এই সমস্যার সমাধান বের করা। তিনি ফ্রি টাউনের চিফ হিট অফিসার। বিশ্বে এমন 4 জন হিট অফিসার আছেন, আফ্রিকায় তিনিই প্রথম। শহরের মার্কেটগুলোতে নারী বিক্রেতারা সারাদিন এই গরম মাথায় বেচাকেনা করেন। একই চিত্র তুলনামূলক গরিব এলাকার মানুষদের। যারা অস্থায়ী বস্তিগুলোতে থাকেন তাদের অবস্থা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তারা দিনে $1-এরও কম আয় করেন। তাদের পক্ষে ঠান্ডার জন্য এসি বা কোনো কুলিং সিস্টেম কেনা সম্ভব না। ফ্রি টাউনের জনসংখ্যাও গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রাম থেকে শহরে অভিবাসন বাড়ছে। ইউজেনিয়া মার্কেটগুলোতে সবজি দোকানিদের জন্য ছাউনির ব্যবস্থা করতে চান। এই ছাউনিগুলো সূর্যের তাপ প্রতিরোধ করে এবং গ্রিনহাউসের মতো গরম হয় না। সিয়েরা লিওনের 2/3 মানুষ কৃষিজীবী, যার 70% নারী। আরেকটি উদ্যোগ হলো জনসমাগমের জায়গাগুলোকে পরিষ্কার ও ঠান্ডা রাখা। এই জায়গাটি আগে ফ্রি টাউনের অবৈধ ময়লার ভাগাড় ছিল। আমি চিফ হিট অফিসার হিসেবে এলাকাবাসীর সঙ্গে মিলে জায়গাটি পরিষ্কার করে গাছ লাগিয়েছি। এমন আরও ময়লার ভাগাড়কে বাগানে পরিণত করা হয়েছে। এই ঝোপ ও গাছগুলো দেখতেও সুন্দর এবং তা পরিবেশকেও ঠান্ডা রাখে। আগে সব ছিল ময়লা ফেলার জায়গা, এখন অনেক ভালো। এই যে দেখুন চারপাশ কেমন চমৎকার, সুন্দর বাগান, যেন একটা পার্ক। পরিবেশটা দেখুন, আমরা এখানে জিরোতে পারি, জায়গাটাও ঠান্ডা, সময় উপভোগ করতে পারি। ইউজেনিয়ার কাছে বিষয়টা হলো তিনি নিজের কাজ করে যাচ্ছেন, তবে শহরের মেয়র বলছেন এটি খুব জরুরি কাজ। গরম নিয়ে কেউ খুব বেশি কথা বলেন না, কাজ করেন না। এই মুহূর্তে এটি একটি নীরব ঘাতক। আমরা চাই প্রচণ্ড গরম ও এর প্রভাবের বিষয়টিতে গুরুত্ব দিয়ে কাজ করতে। সাবেক ব্যাংকার ইউজেনিয়া কার্গবো একটি পুরো দপ্তরের নেতৃত্ব দিচ্ছেন। ফ্রি টাউন হলো ট্রি টাউন। এই নামে তার একটি প্রকল্প আছে। এর মাধ্যমে পুনর্বনায়ন এবং এর ফলে বন্যা ও ভূমিধসের ঝুঁকিও কমানো হয়। তারা পুরো শহরকে এই কাজে লাগাতে চান। প্রকল্পটি সফল হলে শহরটির 50% সবুজ হবে। এতে স্থানীয় পানির উৎসগুলো ভালো থাকবে। ফ্রি টাউনের গুমা বাঁধে স্বাগত। যেসব জায়গায় আমরা গাছ লাগাচ্ছি তার একটি এটি। গাছ লাগানো খুব জরুরি,
কারণ গাছ পরিবেশকে ঠান্ডা রাখে এবং বাড়তি তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে। প্রকল্পটি এছাড়াও 5 শতাধিক লোকের কর্মসংস্থান করেছে। বিশেষ করে তরুণদের কাজে লাগানো হচ্ছে এখানে। এরা এখানকার পরিচর্যা কর্মী। তারা চারা বড় করেন। তাদের সব কাজ এই অ্যাপে দেখা যায়। একটি ক্লিকের মাধ্যমেই আপনি জানতে পারেন গাছগুলো কোথায়, কত গাছ লাগানো হয়েছে, কতগুলো বেঁচে আছে, গাছগুলো পরিচর্যা করছেন কারা। আমার নাম হাসান কানু। আমি এই জায়গার চারা লাগানোর তত্ত্বাবধান করি। আসুন এই অ্যাপ কেমন করে কাজ করে দেখাই। একটা ছবি তুলুন, সেভ করুন এবং আপলোড করুন। আপনি চারা রোপণের জন্য প্রণোদনা পাবেন। প্রতিটি নিবন্ধিত গাছের জন্য একটা ডিজিটাল টোকেন আছে। যারা চারা রোপণ করবেন তারা সেই টোকেন চাইলে বেচতে পারেন। অন্য কেউ বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই টোকেনগুলো কেনার মাধ্যমে কার্বন নির্গমনের দায় মেটাতে পারে। আশা করা হচ্ছে এই মার্কেট প্লেস থেকে গাছ লাগানোর অর্থ উঠে আসবে। তবে শুধু গাছই মূল ফোকাস নয়। নতুন 60,000 ম্যানগ্রোভ উপকূলকে রক্ষা করছে। একই সঙ্গে মাছের সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রচণ্ড গরমেও কেমন করে নিজের শহরকে আরও সুন্দর ও বাসযোগ্য করা যায় সে চেষ্টা করছেন ইউজেনিয়া কার্গবো। এবার আমরা যাব ল্যাটিন আমেরিকায়। সেখানে একদল নারী নিজেদের গ্রামটাকে একদম বদলে দিয়েছেন। তারা পরিচিত সোলার মামাস বা সৌরমাতা নামে। তারা সৌর বিদ্যুৎ ব্যবহার করছেন, নিজেদের গ্রামের বিদ্যুৎ সমস্যার সমাধান করছেন। চলুন ঘুরে আসা যাক গুয়াতেমালার সেই পাহাড়ি গ্রামে। ডোনাকেটের দিনটা শুরু হয় ঐতিহ্যবাহী কাপড় দিয়ে চুল বেঁধে। তিনি যাবেন ইলেকট্রিক সার্কিটের কাজ শিখতে। যখন তিনি এই বোর্ডিং একাডেমিতে আসেন তখন তিনি একটা স্ক্রুড্রাইভারও ব্যবহার করতে পারতেন না। এখন তিনি ঝালাই করতে পারেন। গুয়াতেমালার গ্রামগুলোর বেশিরভাগ নারীর মতো তার কখনো স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, তাই এখানকার শিক্ষায় তার আগ্রহের কমতি নেই। এখানে যা শেখানো হচ্ছে তার সবই শিখতে চাই। আমার দৃষ্টিশক্তি অত ভালো ছিল না, তারা আমাকে চশমা দিয়েছেন। এতে অনেক উপকার হয়েছে। আগে কখনো স্কুলে যেতে পারিনি। অবশেষে এখন আমি নতুন কিছু শিখছি। এই প্রশিক্ষণ একাডেমিটি রাজধানীর গুয়াতেমালা সিটি থেকে 100 কিলোমিটার উত্তর পশ্চিমে বাতজুলে অবস্থিত। বিয়ারফুট কলেজ ইন্টারন্যাশনাল নামের একটি এনজিও 93টি দেশে নারীদের সৌর প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণ দেয়। এখানে 23 জন শিক্ষার্থী রয়েছেন। সিঙ্গেল বা বিধবা নারীদের জন্য এখানে আসা সহজ, তবে বিবাহিত নারীদের স্বামীরা তাদের প্রায়ই বাধা দেন। এখানে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা হয়, তাদের অধিকার সম্পর্কে তাদের জানানো হয়। আমরা পরিবারের বাজেট তৈরি থেকে শুরু করে ছোট ছোট ব্যবসা গড়ে তোলার মতো অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দিই। নারী স্বাস্থ্য সম্পর্কেও তাদের সঙ্গে কথা বলি। তারা নিজেদের কমিউনিটিতে নেতৃত্ব দেওয়ার বিষয়গুলো শেখেন এবং ঘরে ও বাইরে সিদ্ধান্ত নেবার প্রক্রিয়ায় যুক্ত হন। বোর্ডিং স্কুলের জীবনে নারীরা নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন। তাদের অনেকে প্রাতিষ্ঠানিকভাবে একেবারে শিক্ষিত নন বা অল্প শিক্ষিত, কিন্তু এখানে তা বাধা নয়, কারণ শেখানো হয় ভিডিও দেখিয়ে। হুয়ানা ডে লিওন 6 মাস ধরে এখানে শেখাচ্ছেন। তিনি বিশ্বের অন্যান্য দেশের নারীদের সঙ্গে কোর্সটি করেছেন। এখন এই নারীরা নিজ দেশে ফিরে স্থানীয় নারীদের শেখাচ্ছেন। তিনি স্থানীয়দের সেখানকার ইশিল ভাষায় শেখান। ঝালাই করা, বাতি তৈরি করা, কন্ট্রোলার চার্জ করা এবং বাতি জ্বালানো, তাদের এসবের প্রশিক্ষণ দিতে ভালো লাগে। এই প্রশিক্ষণ দেবার কারণ, যদি কারো বাড়িতে সোলার সিস্টেম কাজ না করে, তারা যেন সেটি সারাতে পারে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে সহজে একজন ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না, সেখানে এই দক্ষতা থাকাটা খুব জরুরি। জেসিন্টা ব্রিটো এমন এক গ্রাম থেকে এসেছেন। বোর্ডিং স্কুলের এই সময়টায় প্রতিবেশীরা তার বাচ্চাদের খেয়াল রাখছেন।
এখানে থাকতে অন্য নারীদের সঙ্গে আলাপ করতে বেশ ভালো লাগছে। যদি নারীদের এমন প্রশিক্ষণ দেয়া হয় তাহলে তারাও অনেক কিছু অর্জন করতে পারেন। আমাদের নিজেদেরই নিজেদের দাম দেয়া শিখতে হবে। এই প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা নিজেদের মর্যাদাশীল ভাবতে শেখেন। সৌরশক্তি ব্যবহার করা শেখার মধ্য দিয়ে তারা তাদের সমাজের কল্যাণে অর্থপূর্ণ অবদান রাখতে পারেন। একই সঙ্গে তারা সবুজ নবায়নযোগ্য জ্বালানির বিকাশ ঘটিয়ে গ্রামগুলোকে স্বনির্ভর করে গড়ে উঠতে সাহায্য করতে পারেন। দেখলেন তো এই নারীরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে কি অসাধারণ কাজ করে যাচ্ছেন, তৈরি করছেন অনুপ্রেরণার দৃষ্টান্ত। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।